দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা সবাই জানেন নির্বাচনের প্রচারণা সারা দেশেই চলছে, কিন্তু ঢাকায় আজকে এনসিপির একই প্রার্থীকে দ্বিতীয়বারের মতো ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং এই জন্য অভিযোগের তীর সরাসরি বিএনপির স্থানীয় নেতা এবং বিএনপির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে। একই দিন অর্থাৎ আজকেই তারেক রহমান ময়মনসিংহের জনসভায় বলেছেন, একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে স্বৈরাচারী ভাষা ব্যবহার করছে, এই মন্তব্য তিনি করেছেন। এসব নিয়ে নানা অভিযোগ এবং প্রতিশ্রুতির নির্বাচনী প্রচারণা চলছে সারা দেশে। এসব নিয়ে আমাদের আজকের আয়োজন অভিযোগ এবং প্রতিশ্রুতির নির্বাচন আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছি শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আর এসব নিয়ে আজকের বার্তা কক্ষে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসুজ্জোহা। দর্শক সরাসরি চলে যাচ্ছে আজকের অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। প্রথমেই বলবো আজকে সোশ্যাল মিডিয়া বিশেষ করে এবং সব গণমাধ্যমেই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তার পরবর্তীতে তারা সাংবাদিকদের সামনে একটা অভিযোগ সামনে নিয়ে এসেছেন। আমি একটু আপনাকে পড়ে শোনাই, আপনি নিশ্চয়ই দেখেছেন, লক্ষ্য করেছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারিকে মানে টার্গেট করার আগে আমরা দেখেছি যে একই দলের আরেকজন নেতাকে দেশের বাইরে ডিম নিক্ষেপ করা হয়েছিল। সেই সময় আওয়ামী লীগকে দায়ী করা হয়েছিল, এবারে বিএনপিকে দায়ী করা হলো। আমার প্রশ্নটা হচ্ছে যে তাহলে আসলে কি সময়ের সাথে সাথে বিষয়টা বদলাচ্ছে কাকে, নাকি এটাই স্বাভাবিক ছিল? স্বাভাবিক ছিল তা না, এটা না হলে ভালো হতো আমি মনে করি। ডিম নিক্ষেপ অবশ্য সারা পৃথিবীতে ডিম আর টমেটো নিক্ষেপ এক ধরনের চল আছে, প্রবণতা আছে, একটা শর্ত থাকে, সেটা হচ্ছে যদি ইনজুরি না হয়। ডিম দিয়ে খুব বেশি ইনজুরি হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি হয় সেটা দিয়ে তখন ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা যেতে পারে। সো ডিম নিক্ষেপ এক ধরনের একটা প্রতিবাদ, খুব ভায়োলেন্ট না, কিন্তু প্রতিবাদ জানানোও যায়, কিছুটা সফট, এরকম সফট। এবং যে বলছি ইনজুরি যদি না হয় তাহলে এটাকে মানে ক্রাইম হিসেবে ধরাও হয় না ইন্টারন্যাশনালি। আমি বাংলাদেশে কি আছে জানি না, আমি ডিম নিক্ষেপের পরে খুঁজে দেখার চেষ্টা করলাম, কিন্তু এটা না হলে ভালো হতো। কারণ আমি মনে করি যে এটা ফ্যাক্ট, মাঠে এই একটা সিটে বেশ নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে বা দিক থেকে বেশ আক্রমণাত্মক বক্তব্য তার যিনি প্রতিদ্বন্দ্বী আছেন তার প্রতি হচ্ছে ইঙ্গিতে বা সরাসরি। ফলে তার সমর্থকদের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরির প্রবণতা আছে। আমরা এখন নিশ্চিত না কারা মেরেছে। যদি সেটাও হয়ে থাকে, আমার মনে হয় যে এই ধরনের টাফ রেটরিকের বিরুদ্ধেও শান্ত থাকা দরকার। সুতরাং না হওয়াই উচিত ছিল। এটা আসলে ওই বাইরে যেটা হয়েছে সেটা যে পয়েন্ট অফ ভিউতে হয়েছে সেটা চাইতে এটা আসলে একই পয়েন্ট অফ ভিউ অবশ্যই না। এটা একটা নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যেটা যথেষ্ট টেনশন তৈরি করছে এবং কেউ বলার চেষ্টা করছেন এভাবে যে পাটোয়ারি এমন সব আক্রমণাত্মক বক্তব্য দিচ্ছেন বা এনি চান্স তিনি কি ইনভাইট করছেন কিছু একটা ঘটুক যাতে এটাকেও মানে নির্বাচনে কিন্তু নানান কৌশল অবলম্বন করে। এই যে ওনার উপরে যখন যতটুকুই এই ডিমের এগিং হয়েছে, এই এগিংটাকে তিনি তার উপরে আক্রমণ হয়েছে এই হিসাবে ন্যারেটিভ যদি তিনি মাঠে নিয়ে আসতে পারেন, তাহলে সেটা তার নির্বাচনে তার পক্ষে যেতে পারে যে আমি তো নির্বাচনে ভোট চাইতে গেছি কিন্তু আমাকে এই ধরনের আক্রমণ করা হচ্ছে। খুব ইন্টারেস্টিং যে এরকম একটা বিষয় আপনি বলছেন, কিন্তু তারা যখন অভিযোগ করছেন সেখানে নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন, অর্থাৎ তাদের দলের প্রধান, এবং তিনি অভিযোগ করছেন মির্জা আব্বাস অর্থাৎ ওই আসনের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের নির্দেশে এবং তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অর্থাৎ তারেক রহমানকে ইঙ্গিত করে বলা হয়েছে, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না, এই কথা বলেছেন আজকে নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে। আমার প্রশ্ন হচ্ছে যে বেশ কয়েকটা বিষয় এসছে। এক হচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অভিযোগ তোলা, এটা খুব স্বাভাবিক, এটা কিন্তু বাংলাদেশে আগেও ছিল এবং বিভিন্ন জায়গায় ঘটে থাকে, কিন্তু তার জন্য তারেক রহমানের সম্মতিতে এটি কিন্তু এক ধরনের আরেকটা বড় অভিযোগ আমার কাছে মনে হচ্ছে। আরেকটি হচ্ছে যে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন আবার সন্ত্রাসী পাঠাবেন, তার মানে কি এই অভিযোগটা এটা আবার চলে গেছে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন করবেন, সেটি হতে দিব না, মানে এটার একটা বিশ্লেষণ জানতে চাই, এটা কি আসলে অনেক বড় ব্যাপার হয়ে যাচ্ছে? আমার কাছে মনে হয় না। বাংলাদেশে এখন যেটা হচ্ছে এটা আসলে ন্যারেটিভের পলিটিক্স। একটা হচ্ছে ফ্যাক্টের ব্যাপার, যেমন ফ্যাক্ট হচ্ছে জনাব নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম মারা হয়েছে, আমরা ভিডিওতে দেখেছি। আচ্ছা, এটা কে মেরেছেন আমরা এখনো জানি না, ধরেই নিলাম তর্কের খাতিরে, এবং এটা হতেই পারে যে জনাব মির্জা আব্বাসের সমর্থকরা করেছে, ধরে নিলাম। কিন্তু এটাকে কেন্দ্র করে আপনি এটার জন্য এখন তাহলে কি দাঁড়ালো? আবার ওনার আওয়ামী রাজনীতির একটা লক্ষণ আমি দেখছি। আমাদের নিশ্চয়ই মনে আছে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগ যা অভিযোগ করতো রাস্তায় কোনো ছোটখাটো অপরাধে, হুকুমের আসামি হচ্ছে বেগম খালেদা জিয়া।
ঠিক একই রকম ব্যাপার, এটা আওয়ামী রাজনীতি। যে ডিম মারা হয়েছে তারেক রহমান সম্মতি শুধু নয়, পাঠিয়েছেন। জনাব নাহিদ ইসলামের মুখে এই কথাগুলো শুনতে ঠিক পছন্দ করি না। কেন? এটা না সেই পুরনো বন্দোবস্ত, মানে এই যে একটা নতুন বন্দোবস্তের আলাপ আমরা করতে চাই নাই। ওনারা এসে না আমাদের এগুলো বলে 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 শিখিয়েছেন, অথচ আমরা দেখি ওনার প্রার্থীরা টুপি মাথায় দিয়ে দিয়ে হাঁটছেন। আমি টুপি মাথায় দিয়ে হাঁটাকে প্রবলেম বলছি না, যিনি সাধারণত টুপি পরেন না, আমাদের মাথায় ঘোমটা দেন না, আমাদের দেশের নির্বাচনের ক্ষেত্রে পুরনো বন্দোবস্তে এটা হতো, ওনারা নতুন বন্দোবস্তে এসে একই কাজ করছেন। একইভাবেই লোকাল লিখেছে, ইভেন এটাতে যিনি প্রার্থী তারও সায় আছে কিনা এটা প্রশ্ন আমরা করতে পারি। বিএনপি তো রেজিমেন্টেড ফোর্স না, যদি আবারও বলছি, যদি বিএনপি করে থাকে, ছাত্রদল যদি করে থাকে, ও তো রেজিমেন্টেড ফোর্স না, ওর অনেকগুলো গ্রুপস আছে, ফোকাস আছে, কেউ একজন করেছে। কিন্তু আপনি ট্রেনে আনলেন, ওই যে বললাম তারা একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করতে চাইছেন। এখন ব্যাপারটা হচ্ছে এই যে নির্বাচনে যদি আপনি এখন এই ন্যারেটিভটা এস্টাবলিশ করতে পারেন সাকসেসফুলি, এটা আপনার নির্বাচনে আপনাকে লেভারেজ দেবে। আবার যদি না পারেন, এটা কিন্তু খুবই হাই স্টেক গ্যাম্বল হয়েছে, যদি আপনি না পারেন তাহলে যে বললাম আপনার ব্র্যান্ডিং হয়ে যাবে, যে আপনাকে বলতে আমরা ভিন্ন কিছু এক্সপেক্ট করেছিলাম। আপনি একটু বিবেচনা করেন এটা এরকম যে এই একই ঘটনা যদি বাংলাদেশ প্রত্যন্ত কোনো অঞ্চলে ঘটতো তাহলে সেটা এতটা প্রচার পাওয়া বা এতগুলো মিডিয়া থাকতো কিনা আমি জানি না। এটা এখন হয়তো থাকে, হয়তো সামনে আসে, কিন্তু এতটা আসে কিনা যতটা ঢাকা 8-এর চারপাশে ঘটে। এটা আমার কাছে মনে হয় বাংলাদেশে এখন যে কোনোখানে আপনি ফুটেজ পেয়ে যাবেন, কোথায় কে দাঁড়িয়ে কি বলছেন। মানে ওই যে জামাতের হিন্দু প্রার্থী যিনি আল্লাহ দূত হিসেবে আল্লাহ তাকে পাঠিয়েছেন বলছেন, ওটা চলে এসছে এবং ওটা নিয়ে প্রচুর ক্যাম্পেইন হচ্ছে। এখানে যেটা হয়েছে, ব্যক্তি যিনি নাসিরউদ্দিন পাটোয়ারি দীর্ঘদিন থেকেই মিডিয়ার ট্র্যাকশন পেয়েছেন। মানে এটা একটু থিওরিটিক্যালি যদি বলি, এটা নিয়ে প্রচুর স্টাডি আছে। সোশ্যাল মিডিয়া সেই জিনিসগুলোকে অর্গানিক রিচ বেশি দেয় যেখানে রাগ, ক্ষোভ, ঘৃণা, এগুলো। সো পাটোয়ারি এই সব কারণে উনি কিন্তু খুবই অ্যাগ্রেসিভ কথা বলেছেন। ইভেন উনি যখন এখন যে জোটে গেছেন জামাতের বিরুদ্ধে সবচেয়ে টাফ রেটরিক গুলো কিন্তু উনি বলেছেন। এখন ফলে এটা ঢাকায় বলে এখন দুজন এক অর্থে হেভিওয়েট, একটা হচ্ছে মির্জা আব্বাস, স্ট্যান্ডিং কমিটি মেম্বার, একাধিকবার মন্ত্রী ছিলেন, মেয়র ছিলেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারিও এনসিপি টপ কয়েকজন লিডারদের একজন। নিশ্চয়ই সেই কারণে এখন এরা যদি এই দুজনও যদি প্রত্যন্ত কোনো জায়গায় হতেন, আমরা একইভাবেই হয়তো কথা বলতাম। আমি একটু আসতে চাই যে একটি দল আরেকটি দলের বিরুদ্ধে অভিযোগ করে এবং কথা বলে, সেটাও আমরা দেখেছি। কিন্তু এবারে যেটি বলছেন তারেক রহমান, সেটির বিরুদ্ধে যে কথা বলা, এবং আমরা দেখলাম যে তাহাজ্জুদের নামাজ পড়ে চট্টগ্রাম থেকে যখন তিনি ফিরছিলেন বিভিন্ন একাধিক জনসভায় তিনি এই কথা বলেছেন, বিশেষ করে কুমিল্লার কাছে একটা জনসভায়, যে তাহাজ্জুদের নামাজ পড়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ফজরের নামাজ সেখানে পড়বেন এবং তারপর কিন্তু ভোটের সময় তো সকাল 7:30 শুরু হবে আর বিকেল 4:30 পর্যন্ত চলবে। তাহলে আসলে এত আগে মানে উনি কি আস্থা পাচ্ছেন না? এবং উনি এটিও বলেছেন যে ফলাফল আপনারা নিশ্চিত করে তারপরে বাসায় ফিরবেন, অর্থাৎ পাহারা দেয়া। তাহলে যে সরকার তারা আনলেন, যে সরকারটা হচ্ছে কোনো দলের প্রতিনিধিত্ব করে না, সেই সরকারকে নির্বাচনে কেন আস্থা রাখছেন না তারেক রহমান? সরকার দলের প্রতিনিধিত্ব করেন না কথাটা টেকনিক্যালি ইজ কারেক্ট, কিন্তু এটাকে আমি আসলে পুরোপুরি ঠিকভাবে নিতে প্রস্তুত নই। ধরুন 3 জন ছাত্র নেতা ছিলেন, এর মধ্যে 2 জন এনসিপিতে চলে গেছেন, আমরা অনেক আগে থেকে জানি। আমি এভাবে বলতাম, নাহিদ ইসলাম রিজাইন করলেন, তার কিছুদিনের মধ্যে তিনি, মানে আমরা জানি উনি কি একদিন সকালবেলা হঠাৎ করে রেজিগনেশনের কথা মনে হলো? না, হঠাৎ মনে হলো আমি আজকে থেকে এনসিপি করব। তার মানে উনি সরকারে বসে বসে এনসিপি করছিলেন, এনসিপির প্রসেস, তখন এনসিপি শুরু হয় নাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমরা জানতাম তো। মাহফুজ আলম জান নাই, মাহফুজ আলম স্ট্যাটাস দিয়েছেন 1.5 বছর ধরে উনি এই দলকে গ্রুম করেছেন, উনি নিজে লিখেছেন। এটা হলো একটা গ্রুপ, তারা এখন জামাতের সাথে জোটে আছে। জামাতের মধ্যে থাকা, মানে সরকারের মধ্যে থাকা লোকজনের মধ্যে জামাতের সমর্থক আছেন, এবং আমি একটা জিনিস একটু কোট করতে চাই। একটা টক শোতে আমার সাথে ইত্তেফাক এর এক্সিকিউটিভ এডিটর জনাব সালেউদ্দিন ছিলেন, যেহেতু উনি অন রেকর্ড বলছেন, আমি ওনাকে কোটই করতে পারি। উনি বলেছেন যে সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সামনে জনাব নাহিদ ইসলাম বলেছেন সরকারের কোন একজন উপদেষ্টা তাকে চাপ দিচ্ছেন জামাতের সাথে জোট করার জন্য। আমি ওনাকে কোট করলাম, সত্য মিথ্যা সরিয়ে রাখছি। তার মানেটা হচ্ছে এই রকম ব্যাপার আছে। শুধু সেটা না, সনদ এবং গণভোট নিয়ে বিএনপির প্রতি যে ধরনের বিট্রেয়াল দেখানো হয়েছে, এটা ইট ইজ এ বিট্রেয়াল। আমরা এই আলাপগুলো আগে করেছি। বিএনপি ভালো খারাপ করছে যে ডিফারেন্ট ডিবেট। আমি অনেকবার বলেছি বিএনপির কিছু দাবি আমি সমর্থন করি না। আপার হাউস পিআর হতে হবে, নাহলে আপার হাউসের দরকার নাই, আই এগ্রি উইথ দ্যাট। কিন্তু ও তো
তার অবস্থান জানিয়েছে, ব্যাখ্যা করেছে, তার নোট হ্যাঁ। অফ ডিসেন্ট দিয়েছে, দিয়েছে। তার বদনাম হয়েছে দিয়েছে, কিন্তু হুম। শেষ পর্যন্ত গণভোটে এটাকে যেভাবে নিয়ে আসা হলো, ইটস এ বিট্রিয়াল। তো সরকারের বিএনপির প্রতি এই ধরনের বিট্রিয়ালের অ্যাটিটিউডও বিএনপির মধ্যে শঙ্কা তৈরি করার প্রবণতা থাকতে পারে। ওকে। এটা হচ্ছে তারেক রহমানের তারেক দিক থেকে রহমানের দিক থেকে কেন তিনি এই অভিযোগ এখন করলেন? তিনি এটা বলতে চাইছেন। আর তাহাজ্জুদের কথা কেন বলছেন? জামাত ইলেকশন কোনো না কোনোভাবে ম্যানিপুলেট করতে পারে বলে এক ধরনের পারসেপশন আছে। একটা খুব হুম, ফানি জিনিস, হুম। আমার কাছে এটা খুব ফানি লাগে, প্যারাডক্সিক্যাল লাগে। হুম, জামাতের লোকজন চুরি, তারপরে হুম। চাঁদাবাজি খানিকটা কম করতে পারে, এটা কিন্তু কিছু মানুষ মনে করে, মনে যারা করেন। জামাত সমর্থক হুম। না। খেয়াল করুন, জামাত তাদের, সমর্থক হ্যাঁ। না। কিন্তু তারাও বিশ্বাস করেন জামাত নির্বাচনে জেতার জন্য চুরি করতে পারে। এটা মানে তারা ওটা বড় ডাকাতি হ্যাঁ, আরো। হ্যাঁ, হ্যাঁ। ওটা ডাকাতি। ডাকাতি। কিন্তু তারাই মনে করেন। তার মানে জামাতের কিন্তু একটা এক ধরনের সুনাম কিন্তু সেই আছে। জামাতের সঙ্গে যারা এখন মানে দলীয়ভাবে যোগ দিয়েছেন, ১১ দলের মধ্যে আছেন, তার মধ্যে অন্যতম বলা যায় এনসিপি কে। কারণ হ্যাঁ, জামাতের নিশ্চয়ই। পরে এনসিপির নামটাই আসে এখন সাধারণত। আসছে। সেই ইসলামী এনসিপির আন্দোলন চলে যাওয়ার পর তারাই পরে এটা। তাদের নামটাই ১ম এ আসে। সেই এনসিপির নাহিদ ইসলাম অভিযোগ করছেন যে তাহাজ্জুদের নামাজের পর ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হচ্ছে। তারা সিল মারার পরিকল্পনা করছে তাহাজ্জুদের পরে এবং ভোট কেন্দ্র দখলের পাঁয়তারা করছে, অর্থাৎ বিএনপিকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তিনি বলেন যে ঐক্যবদ্ধ বাংলাদেশী নেতাকর্মীরা এসব ষড়যন্ত্র ঢুকে দিবেন, অর্থাৎ তার পলিটিক্যাল আমি এই বক্তব্যগুলো খুব পজিটিভলি দেখি। মানে নির্বাচন মানে কি? নির্বাচন মানে হচ্ছে আমি পরস্পরের রেটরিকের জবাব দেব, রিঅ্যাক্ট করব। যেমন ধরুন জামাত সম্পর্কে যে অভিযোগ ছিল যে তারা হুম। সবার আগে গিয়ে দখল করে ফেলবেন লাইনগুলো, হুম। মানে তাদের ওনার হুম। প্রেক্ষাপট আছে। হুম। এবং সেই কিউগুলো যে আওয়ামী লীগের একবার হচ্ছে ওরা লাইন আগায় না, তারা হ্যাঁ, তাদের হ্যাঁ, মানুষ মানে করে নিয়ে যেতে পারে। সবসময় দেখা যাচ্ছে লাইন ভর্তি। ভর্তি তারা আছে এবং সেটাকে স্লোড করছে, হুম। কাস্টিং ঠিক মতো হচ্ছে না, এটার প্রোটেকশন। আবার হুম। জনাব তারেক রহমান যেটা বলেছেন সেটার ব্যাপারে নাহিদ ইসলাম যেটা বলেছেন, আমার কাছে আই এম এনজয়িং দ্যাট। মানে গণতন্ত্র মানে এরকমই। কেউ হুম। মনে করেন আমরা কি অনেক বেশি কিছু বলে ফেলছি? হুম। আমার কাছে মনে হয় না। নির্বাচনে এই ঘটনাগুলো ঘটবে, এটা নির্বাচনের সৌন্দর্য। যতক্ষণ পর্যন্ত আমরা পরস্পরের বিরুদ্ধে হেট স্পিচ না দেই। হুম। মানে মারামারি তো নাই, স্পিচের মধ্যে হুম। কতগুলো রেড লাইন আছে। হেট স্পিচ যদি না দেই, আমরা কাউকে যাতে ডিহিউম্যানাইজ না করি, হুম। এরকম কিছু জিনিস যদি বাদ দেই, হতে পারে। আজকের একটা বিষয় আসতে চাই। আজকে তারেক রহমান ময়মনসিংহ অঞ্চলে তিনি বেশ সেখানকার সার্কিট হাউস ময়দানে একটা জনসভা করছিলেন। সেখানে তিনি জামাতকে উদ্দেশ্য করে বলেছেন। কারণ আপনি এই রেফারেন্সটা বলা দরকার দর্শকদের যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা টেম্পো স্ট্যান্ড দখল করি না, আমরা দুর্নীতি করি না। বিশেষ করে দুর্নীতির কথা বলে বিএনপিকে বেশি ঘায়েল বা আঘাত করা হচ্ছে। জি। তারেক রহমান এটার উত্তরে বলছেন যে ক্ষমতায় গেলে বিএনপি দুর্নীতির কথা আপনারা বলেন। সেই সময় অর্থাৎ ২০০১ থেকে ২০০৬ সালের সময় আপনারাও তো মন্ত্রিসভায় ছিলেন। কেন পদত্যাগ করেননি? বিশেষ করে দুজনের কথা বলেছিলেন। তৎকালীন জামাতের আমির এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই দুজনের কথা বলেছেন। খুবই গুরুত্বপূর্ণ জবাব। আমি একটু বলি যে জামাতের আমির বলছেন, একটু কারেক্ট করেছেন। উনি এবার লাস্ট বলেছেন একটি দল তো, আমার একদম মনে আছে, একটি দল তো ৪ বার চ্যাম্পিয়ন হয়েছে। এর অন্য নেতা কিন্তু ৫ বার বলেছিলেন। আমরা তখনই হাসিনার সময় এগুলো ডিবাঙ্ক করতাম যে প্রথমবারটা আসলে হাসিনার আমলনামা এসে বিএনপির উপরে পড়েছিল। আচ্ছা, এর পরেরও ৪ বার আমরা টিআই এর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মানে ইয়েতে কেউ যদি ঢুকি, যে কেউই দেখবো, একটা হলো র‍্যাঙ্কিং আর একটা হচ্ছে পয়েন্টস। একটা দেশ যখন তার পয়েন্টস বাড়তে থাকে, দ্যাট ইন্ডিকেটস যে তার দুর্নীতির পরিমাণ কমছে। এখন আপনার কমতে পারে, কিন্তু এরপর আপনি ফার্স্ট থেকে যেতে পারেন যদি অন্যরা আপনার চেয়ে বেশি কমাতে পারে। বিএনপির আমলে পরবর্তী ৪ বছরে বিএনপি বটম জায়গায় ছিল, কিন্তু পয়েন্টস তো বাড়ছিল। তার মানে দুর্নীতি আসলে কমছিল। মজার ব্যাপার, জামাতের আর্মি ট্রিক করেছে, একটা দল বলছেন, দল কখনো দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না। মানে আমি না ওনাদের কাছ থেকে একই রকম কথা বলছি। ওনারা না সৎলোকের শাসনের কথা বলেন। ওনাদের ব্র্যান্ডিং কি? হ্যাঁ, সৎলোকের শাসন। উনি ট্রিক করছেন কেন? উনি ট্রিক করছেন। দুর্নীতিতে আসলে ব্র্যান্ডিং হয় সরকারের। উনি দল বলছেন, কারণ সরকার বললেই এটা প্রবলেম। তারেক রহমান রাইটলি এই প্রশ্ন করছেন, আপনারা তাহলে ছিলেন কেন? সরকার মানে হচ্ছে আপনি কম্বাইন্ডলি এটা রেসপন্সিবিলিটি নেবেন। আমাদের পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট মানে হচ্ছে সরকার অ্যাজ এ হোল। সুতরাং আপনি বলতেই পারেন এবং আপনি পদত্যাগ করে দেখাতেন যে না, আমি এই সরকারের সাথে থাকবো না। মানে ওনাদের মুখে অন্তত দুর্নীতির অভিযোগ মানায় না, কিন্তু এখন মাঠে নেমে করছেন তারা। আচ্ছা, এখন পর্যন্ত মানুষের মধ্যে আপনি যে পাবলিক পারসেপশন, যদিও এইটাতে মানে প্রমাণ নাই বা তারা যেটা বলেন যে আচ্ছা নির্বাচন হবে কিনা, যেমন আগে একটা হতো যে তারিখ তো ঘোষণা করা হয়নি, তারপরে এখনো মানুষের মধ্যে শঙ্কা এবং এক ধরনের অভিযোগ আছে যে যেকোনো সময় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিনা বা এটা পিছিয়ে যেতে পারে কিনা, এরকম একটা শঙ্কা। আপনার মনে হয় কিনা যে এই যে সিল মারার
বিষয় নিয়ে যে অভিযোগ করা হচ্ছে এবং সেই অভিযোগটা করা হচ্ছে বিএনপির বিরুদ্ধে, সেই অভিযোগটার মধ্যে জড়ানো হচ্ছে তারেক রহমানকে, এগুলো কি একটা প্রাথমিক কোনো লক্ষণ হিসেবে আপনার কাছে মানে এটা প্রতিভাত হয় কিনা, মনে হয় কিনা? হতে পারে, তবে একটা জিনিস সিলমারা প্রসঙ্গে বলি, বিএনপির আসলে সিলমারার কোনো প্রয়োজন নেই, সত্যি কথা যেটা। এটাকে আমি ভালো বলছি না, একটা দল যদি নির্বাচনের আগে বুঝে যায় সে জিতে যেতে পারে, ইটস ব্যাড। একটা ডেমোক্রেটিক প্রসেসে একটা কম্পিটিটিভ ইলেকশন যদি থাকে, দলগুলো তুলনামূলকভাবে নমনীয় থাকে জনগণের প্রতি। আপনি জানেন আপনি নির্বাচন করলেই পরের দিনই প্রাইম মিনিস্টার হয়ে যাবেন, আপনি পরের দিনই সরকার গঠন করবেন, তখন এক ধরনের মানে কনফিডেন্স থাকে এবং আপনি অবহেলা করার প্রবণতা থাকে। এটা ভালো বলছি না, কিন্তু বিএনপি, আমি প্রায় শব্দটাও বলি না, নিশ্চিত একটা বিজয়ের দিকে যাচ্ছে। আমি এখন টেকনিক্যালি প্রায় বলি নাই। হ্যাঁ, এখন বিএনপির এই প্রবণতা বরং থাকবে না যে সে এমন কিছু করুক যাতে তার নির্বাচনটা তার প্রশ্নবিদ্ধ হয়। কমন সেন্সের ব্যাপার। সেই ম্যানিপুলেট করতে চাইতে পারে যে মনে করে যে আমি পেছনে আছি, আমি আরেকটু করতে পারলে আগাতে পারি। পেছনে থাকা লোক এটা করে। আচ্ছা, সরকারে থাকলে শেখ হাসিনা কেন চুরি করেছে? শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উনি পেছনে ছিলেন, উনি জানেন একটা ফেয়ার ইলেকশন হলে উনি হেরে যাবেন। সব কারচুপি সে করে যে পেছনে থাকে। তার মানে কি বিএনপি পেছনে আছে? আই ডোন্ট এগ্রি উইথ দ্যাট। বরং বিএনপি সর্বোচ্চ সহনশীলতা দেখিয়ে বরং এগুলো থেকে দূরে থাকবে। কিন্তু এই অভিযোগগুলো করে থাকার জন্য আমি প্রায় বলি 3টা কারণ আছে, এর মধ্যে তৃতীয় কারণটা যদি হয় এটা ভয়ঙ্কর। প্রথম কারণ হচ্ছে চাপে রাখা দরকার আছে নির্বাচন কমিশনকে, প্রশাসনকে। কারণ বিএনপি জিতে যাবে এই পারসেপশন কিন্তু একটা প্রবণতা তৈরি করবে, সবাই বিএনপি হওয়ার দিকে ছুটবে, বিএনপি না চাইলেও। সাধারণ মানুষের মধ্যেও এই ধরনের এটা তো আছেই, কিন্তু ওটাতে সমস্যা নাই, কিন্তু আপনি প্রশাসন চলে যেতে পারে, নাম্বার 1। আরেকটা হচ্ছে, ধরুন আপনি বলছেন আপনি ক্ষমতায় যাবেন, কিন্তু নির্বাচনের পর দেখা গেল ক্ষমতায় যাতে যত সিট লাগে তার 1/3 পান নাই আপনি। তো তখন আপনি রাজনীতি কিভাবে টিকিয়ে রাখবেন? তখন বলুন আমরা তো আগেই বলেছিলাম ইত্যাদি ইত্যাদি। এতে আমি সমস্যা দেখি না। আপনাকে রাজনীতি এটা হচ্ছে যে এক ধরনের নিজের অবস্থা ক্লিয়ার করা, আপনি বেঁচে থাকার চেষ্টা করলেন, তারপর আপনি এটা বলে কাজে মন দিলেন, সংসদে গেলেন। থার্ড ওয়ান যেটা নিয়ে এটা যদি হয় সেটা হচ্ছে, এরা যদি নির্বাচন বয়কটের পথে হাঁটতে চায়, তার জন্য তো কিছু গ্রাউন্ড তৈরি করতে হবে। তখন বলবেন আমরা বলছি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা ডিজাস্ট্রাস। তবে আমি ধারণা করি তারা এই পথে যাবেন না, এটা সবচেয়ে খারাপ কিছু। কিন্তু এই নেগেটিভ বলার কারণ এটাও হতে পারে, কিন্তু আমি মনে করি না তারা এদিকে যাবেন, এই ঝুঁকি তারা নেবেন বলে। 3টা কারণের কথা বলেছেন আপনি, কিন্তু আমি আরেকটা দিকের কথা বলি যে আপনি প্রায় নিশ্চিত না, আপনি নিশ্চিত করেই বিএনপির কথা বলছেন। এটা প্রেডিকশন না, মানে আপনি হিসাব নিকেশ করে নিশ্চয়ই আপনার পর্যবেক্ষণ থেকে বলছেন। মোহাম্মদ শামীম আহসান, তিনি হচ্ছেন বরগুনার জেলা জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। তিনি যেটি বলেছিলেন ডাকসুর বিষয়ে, যে সেইখানে মাদকের আড্ডা ছিল এবং নারীদেরকে হেয় করে যে কথাটা বলছিল, এবং তার বক্তব্য আসলে এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছে, তাকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছে দল। কিন্তু আপনি একটা জিনিস মনে হয় কিনা যে এই জামাতের অনেকেরই বা এই ধরনের যারা, তারা আসলে একজনের মুখ থেকে হয়তো বেরিয়েছে কথাটা, কিন্তু এটাই মনে করে কিনা, এবং তাদের এই যে ডাকসু, রাকসু, জাকসু এই সমস্ত যে ফলাফল, এটাতে তাদের ওই কনফিডেন্স দিচ্ছে কিনা, বা এরকম কোনো কিছু আছেই কিনা আসলেই যে তারা জিতে যাবে বা ওই ফলাফল নিয়ে আসতে পারবে, যেভাবে ছাত্র দল এই জায়গাগুলোতে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে পারেনি। আমি মনে করি না, তার প্রমাণ দিচ্ছি। তার আগে বলি, এই যে কিছু বক্তব্য দিয়ে ক্ষমা চাওয়া, আমি আরেকটু পেছনে যাই। আমির হামজা নামে একজন ক্যান্ডিডেট আছে জামাতের, এমন কোনো বাজে কথা আপনি চিন্তা করতে পারেন না, এমন কোনো ফালতু কথা আপনি চিন্তা করতে পারেন না, এমন কোনো মিথ্যা কথা আপনি চিন্তা করতে পারেন না যেটা উনি বলেননি। এমনকি 2 বছর আগে সম্ভবত জনাব আরাফাত রহমান কোকোকে উনি বলতে বলতে কুকুর বলেছেন, আমি শব্দটা বলেই ফেললাম। একজন মৃত মানুষ, বহু আগে মারা গেছেন, আমরা এটাকে তাদের ওই পরিবারের উপর যে টর্চার তার সাথে মেলাতে পারি। এরপর আমির হামজা সাহেব ক্ষমা চেয়েছেন। মানে একটা মানুষ, উনি যেহেতু ধর্মকর্ম করেন, উনি কোনো মাদক দ্রব্য খেয়ে ইনটক্সিকেটেড ছিলেন আমি মনে করছি না। আপনি এই কথাটা বলতে পারেন কিনা, মাফটার কথা পরে। আপনি কোন এবং পাবলিকলি আপনি কোন স্ট্যান্ডার্ড, আপনার কালচারাল স্ট্যান্ডার্ড কোথায়? ঠিক একইভাবে যে এমপি কথা বললেন, নারীদেরকে নিজে কথা, উনি সরি বলেছেন, কিন্তু ক্যান ইউ সে আরেকটা কথা, কোনো কিছু আপনার থেকে বেরিয়ে যায় মানে কি জানেন, ওটা আপনার ভেতরে কোথাও আছে, এটা বেরিয়ে গেছে, ওনার হয়তো বেরিয়ে যাওয়ার জন্য সরি বলতে পারেন, কিন্তু উনি এটা মনে করেন, ওনাদের এই ধরনের প্রবণতা আসলে আছে। এবং আমার প্রশ্নটা ছিল যে এরকম আরো অনেকের থাকতে পারে কিনা? অবশ্যই পারে, আছে। মানে ওনারা একটা নারীকে কি চোখে দেখেন তার প্রমাণ হচ্ছে একজন নারীকেও তারা নমিনেশন দেননি। এবং আমি এখন, যেহেতু উনি অন রেকর্ড স্ট্যাটাস দিয়েছেন, এনসিপির একজন গুরুত্বপূর্ণ সদস্য স্ট্যাটাস দিয়েছেন, একজন নারীর মাথায় কাপড় নেই এনসিপির, ওনাদের তো আবার নারী নেই,
তাদের পোস্টারের মধ্যে এটা নিয়ে একটা দল অভিযোগ করেছে যে পোস্টার দেওয়া যাবে না। আচ্ছা। তো এই হচ্ছে প্রেক্ষাপট। সুতরাং তাদের মধ্যে নারীকে তারা কিভাবে দেখেন এটা আসলে মোটামুটি স্পষ্ট। এখন ডাকসুবাই সবকিছু কি অনেক কনফিডেন্স দেবে আমার মনে হয় না। কিছুদিন আগে এটার আসলে একটা ক্লিয়ার প্রমাণ হয়েছে। জামাতের আমির বেগম খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়ে জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। সেই সাক্ষাৎ করার পরে উনি বেরিয়ে যেচে পড়ে জাতীয় সরকারের আলাপ করতে শুরু করছেন। আচ্ছা। উনি বলছেন যে আমরা 5 বছর একসাথে কিছু করা যায় কিনা, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের পর সরকার গঠনের আগে আমরা আবার দেখা করতে চাই। ক্লিয়ার ইন্ডিকেশন। মজার ব্যাপার, ইসলামী আন্দোলন যে জামাতের জোট ছেড়ে গেল তার মধ্যে 3টা কারণ দেখিয়েছে, এর মধ্যে এটা একটা কারণ যে তারা জাতীয় সরকারের প্রপোজাল নিয়ে গেছেন এবং তারা বিএনপির কাছে এবং তারা নিশ্চয়ই একটা প্ল্যান্ড ইলেকশনের মধ্যে যেতে চান, সেই কারণে তারা বেরোচ্ছেন। তো যদি ওনারা এতই যে তার ব্যাপারে কনফিডেন্ট থাকবেন, তাদের জাতীয় সরকারের আলাপে যাওয়ার কথা না। এখানে আরেকটি প্রসঙ্গে এসেছে, একটা কিছু একটু বলে রাখি, এটা ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দলকে আমি জামাতের আবার জিতে যাব মেন্টালিটি দেখানোকেও সঠিক বলে মনে করি। আচ্ছা। আপনি যখন বাংলাদেশে ভোট কিছু বাড়ার সম্ভাবনা থাকে কেন আমি বলি, which is very important. আমাদের ভোটের ক্ষেত্রে সুইং ভোট বলে একটা অংশ আছে যারা ডিসাইডেড না ক্লিয়ারলি। এদের একটা প্রবণতা থাকে যে দল নির্বাচনে জিতবে তাকে ভোট দেওয়ার। এটার কারণও আছে। আমি যে কনস্টিটিউয়েন্সিতে আছি, আমি যদি মনে করি তার তর্কের খাতিরে ধরলাম যে জামাতের ক্যান্ডিডেট বিএনপি ক্যান্ডিডেট যেতে ভালো, তর্কের খাতিরে, কিন্তু আমি যদি কনভিন্স হয়ে বিএনপি ক্ষমতায় আসবো, তখন মনে হবে জেতা পার্টির এমপি যদি থাকে, ও যদি একটু খারাপও হয়, এখানে অনেক উন্নয়ন করতে পারে। আমাদের সংসদ নির্বাচন মানে উন্নয়ন। এখন জামাতও যদি এই পারসেপশন তৈরি করতে না পারে যে আমি জিতে যাচ্ছি, তাহলে ওই সুইং ভোট তার পক্ষে আসবে না। কিন্তু আমি ধারণা করি জামাত এটা পেরে উঠবে না। অলরেডি মানে মাঠের পরিবেশটা বিএনপির দিকে চলে গেছে। একটা বিষয় আমরা আলাপ করলাম, সেটা হচ্ছে নারীদেরকে হেয় করা বা ডাকসু বা এই ছাত্র সংসদগুলোর প্রভাব, সেইটার আমরা ফলাফল পেলাম। কিন্তু ধর্মকে ব্যবহার করে, ধর্মীয় আবেগকে ব্যবহার করে ভোট পাওয়ার যে চেষ্টা, সেটা নিয়ে মাহাদি আমিন যে অবস্থান ব্যাখ্যা করেছেন, সেটা আসলে বিএনপির অবস্থান, মানে বিএনপি দল হিসেবে কি মনে করে সেটি ব্যাখ্যা করেছেন এবং তারা এটি বলেছেন যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করে। কিন্তু আমি স্পেসিফিক যে জায়গাটি বলতে চাই, ASM শাহরিয়ার কবির, তিনি একজন আইনজীবী, তিনি বলেছেন যে দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কিয়ামতের দিন কি উত্তর দিবেন, যেটা বেশ আলোচনা হয়েছে। এই ব্যাপারগুলোকে আসলে আপনার মনে হয় যে নিজেদের অবস্থানকেই আসলে হালকা করছে, নাকি এটাও আসলে ভোটের ক্ষেত্রে প্রভাব ফেলে বা বিএনপির মোকাবেলা করার ক্ষেত্রে এখানে সমস্যা হবে কিনা? আচ্ছা, প্রথমত নির্বাচনে ধর্মকে কোনো না কোনো ফর্মে ব্যবহারের প্রবণতা আমাদের খুব পুরনো। আমাদের আগে বড় দলগুলো এটা করেছে। এই যে বললাম টুপি মাথায় দিচ্ছেন, আপনি কোনো না কোনো ফর্মে তো আসলে ধর্মকে ব্যবহার করেন। শেখ হাসিনা সেই মাথায় হিজাব এবং তসবিহ নিয়ে 96 সালে। কিন্তু জামাত যেটা করছে, জামাত একটা এক্সট্রিম জায়গায় চলে গেছে। এই যে আপনি শাহরিয়ার কবির সাহেবকে যেভাবে কোট করলেন, ওনার সাথে আমি একটা শোতে ছিলাম, সেখানে তিনি আবারও এটা ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন তার জায়গা থেকে। শুধু তাই না, তাদের মধ্য এবং নিচু পর্যায়ের নেতারা অহরহ ইমানি দায়িত্বের কথা বলছেন। তার মানে এক ধরনের মানুষকে ধর্মের তথ্য দিয়ে সিরিয়াসলি মিসগাইড করছেন। এই প্রবণতাগুলো আসলে খুবই অ্যালার্মিং। আমি একটা জিনিস একটু বলে রাখা ভালো, ধরুন আমি আপনাকে যদি বলি আপনি দাঁড়িপাল্লায় ভোট দিলে যেমন জান্নাতের টিকিট পাবেন, এই ব্যালট মানে জান্নাতের টিকিট, এটা কিন্তু আমাদের নির্বাচনী আচরণবিধিতে আমি যতদূর পড়েছি খুব বাধা নেই। এটা বিপজ্জনক ব্যাপার। এইজন্য তারা বলতেও পারে। আমি ভবিষ্যতে এই আচরণবিধি ঠিক করার জন্য খুব সিরিয়াসলি দাবি করব। ওখানে দুটো জিনিসে বাধা আছে। একটা হলো আপনি কোনো ধর্মীয় উপাসনালয়ে আপনি ক্যাম্পেইন চালাতে পারবেন না। আরেকটা হচ্ছে আপনার ছবিতে কোনো প্রার্থনারত অবস্থায় আছেন, মানে আপনি মোনাজাত ধরে ছবি তুলে দিয়েছেন, এটা দেয়া যাবে না। এর বাইরে ধর্মকে ব্যবহার নিয়ে আর খুব সুনির্দিষ্ট কিছু নেই। আচ্ছা, সো এটা একটা নতুন ফেনোমেনন এবং এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে হবে। বিএনপি তার জায়গা থেকে জনাব তারেক রহমান নিজে একটা জনসভায় খুবই ক্রিয়েটিভলি একজনকে ডেকে এনে বেহেশতের টিকিট বিক্রি করা যাবে কি যাবে না, বা সিলেট থেকে ফেরার সময় বা জামাত আদতে ইসলামের পথে আছে কিনা, তারই কিছুদিনের জোট সঙ্গী কিছুদিন আগ পর্যন্ত যে ইসলামী আন্দোলন ছিল, তারাও তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এটাকে পলিটিক্যালি ব্যবস্থা করতে হবে। তবে আমি মনে করি কোনো আইনি বার বা ব্যারিয়ার থাকা দরকার। দেখুন, নারীদের ক্ষেত্রে আপনি বললেন যে তারা কি চোখে দেখে সেটা বোঝা যায়, এই সমস্ত উদাহরণ দিয়ে বললেন। কিন্তু জামাতের আমির যখন কথা বলছে, তখন মা বোনদের বিষয়ে কোনো কথা বললে আগুন চলে যাবে, এই ধরনের খুবই মানে মাঠ গরম করাই হোক আর যেভাবে হোক, তারা কিন্তু এই কথাগুলো বলছেন। আপনি আজকের একটা লেখা, যেটি প্রথম আলোয় আজকে প্রকাশিত হচ্ছে, সেখান থেকে একটা জায়গা আমি একটু উল্লেখ করতে চাই একটু দর্শকদের জন্য। সেটি হচ্ছে যে শরিয়া ইসলামী আন্দোলনের নামের সাথে যেমন ইসলাম আছে, জামাত ইসলামের নামের সাথে ইসলাম শব্দটি আছে, কিন্তু তারা আসলে যদি ক্ষমতায় যেতে চান, তো তারা
এবং তারা বলছেন আমরা খুবই কাছাকাছি, তো গেলে তারা শরিয়া আইন চালু করবেন, সেই বিষয়টি নিয়ে এক ধরনের অস্পষ্টতা আছে এবারে, এবং তারা বলছে না। এই যে না বলা কিন্তু তাদের সব আচরণের মধ্যে আছে, জীবনযাপনের মধ্যে আছে। এইটা নিয়ে আপনার যে বিশ্লেষণ একটু বলবেন আমাদের দর্শকদের জন্য, যে আপনি আসলে কোন জায়গাটা নোটিস করতে চাচ্ছেন? আমি মানে এক ধরনের সংকট আছে। আমি এখানে একটা টার্ম ইউজ করেছি ইন্টারন্যাশনাল রিলেশনস এর, স্ট্র্যাটেজিক অ্যাম্বিগুইটি। এটা এরকম ব্যাপার যে আপনি এমন একটা অবস্থান নেন যেটার হ্যাঁ না কোনোটা বলাই আপনার জন্য ভালো না, তখন আপনি একটা অস্পষ্টতা তৈরি করেন। আমি একটা এক্সাম্পল দিয়েছি যে তাইওয়ানকে যদি চায়না মিলিটারিলি দখল করে নিতে চায়, আমেরিকা তাইওয়ানের সাহায্যে যাবে কিনা? আমেরিকা এটা যাওয়া হ্যাঁ না কিছু দেয় না। আবার কখনো যদি হ্যাঁ বলে ফেলে, বাইডেন দুইবার হ্যাঁ বলে ফেলেছিল, হোয়াইট হাউস আবার বা পেন্টাগন সেটাকে প্রটেস্ট করেছে, না না আমরা করছি না। তো জামাত আসলে এই ব্যাপারে এরকম কাজ করছে। তারা কখনো কখনো কারো কারো মাধ্যমে এটা বলেন তারা শরিয়া আইন কায়েম করছেন না। জনাব তাহের শ্রীরাধা দত্তকে বলেন, খ্রিস্টান কমিউনিটিকে বলেন, জনাব শফিক। আবার তাদের এমপিরা যারা ইলেকশন করছেন আমার সাথে টকশোতে বসে শরিয়া আইন কায়েম করবেন বলছেন, স্পষ্টভাবে বলছেন, মানে কয়েকজন বলেছেন। আচ্ছা, ঝামেলাটা হচ্ছে জামাতের তো একটা ট্রেডিশনালি সে শরিয়া কায়েম করবে বা আল্লাহর আইন চাই বলে তাদের স্লোগান ছিল, যেমন সত্যকে শাসন চাই, আল্লাহর আইন চাই। এখন আল্লাহর আইন চান তারা আল্লাহর আইন চান কিনা এটা ডিফারেন্ট ডিবেট, কিন্তু এটা যখন বলছেন এটা কানেক্টেড হয়ে যে মানুষগুলো আসলো, তারা যদি শরিয়া কায়েম করব না তারা স্পষ্টভাবে বলে ফেলেন, ওই ভোট হারাবেন। আবার আল্লাহর আইন চাই যদি বলেন, ডোমেস্টিকলি বাংলাদেশে বহু মানুষ শরিয়া পছন্দ করেন না, এবং জামাত যে শরিয়া চাই এটা তো ডিবেটেড, কারণ ইসলামী আন্দোলনের ওনারা ইসলামের যে ইন্টারপ্রিটেশন করেন, তারা যে ব্যাখ্যা দেন সেটা মেলে না। হেফাজতে ইসলামের বর্তমান আমির বলছেন জামাতের সাথে গেলে আপনি কাফের হয়ে যাবেন। আমি সঠিক বলছি না, আমি আরেকজন খুব বড় ধর্মগুরুকে রেফার করলাম। আচ্ছা, তখন তারা চিন্তা করলেন আবার ইন্টারন্যাশনালিও মারাত্মক ব্যাকল্যাশের শিকার হবেন। আপনি নিশ্চয়ই খেয়াল করেছিল যে ওয়াশিংটন পোস্টে যে রিপোর্ট সেখানে তারা শরিয়া কায়েম করলে পরের দিনই আমরা ইনফর্মালি বলা কথা, কিন্তু এই কথাগুলো তো যেহেতু এখন পাবলিকলি আসছে আমরা বলতেই পারি 100% ট্যারিফ দিয়ে দেবো, বাংলাদেশ ডুবে যাবে, খবর হয়ে যাবে, এসব। সো তারা শরিয়ার কথা আবার বলতেও পারছেন না, টেলিফোন লিক যেটা। হ্যাঁ, তাহলে মানে করবো না বলতে পারছেন না ইসলামের শাসন বা শরিয়া কায়েমের জন্য যারা জামাতকে ভোট দিতে চায় তার ভোট রক্ষার জন্য, আবার শরিয়া বললে ইন্টারন্যাশনালি এবং ডোমেস্টিকলি আপনি অনেক ভোট হারাবেন তার জন্য আবার সেটা বলছেন না। সো সেই এরকম একটা ধোঁয়াশার মধ্যে রেখে এগোতে চাই। কিন্তু আমি এই কথাটা খুব স্পষ্টভাবে বলতে চাই, আমি মানুষকে কি দেব, হেলথে জিডিপি 6 থেকে 8% খরচ করে ফেলবো যদি আমাদের ট্যাক্স জিডিপি রেশিও 9%, এটা নারীকে 5 ঘন্টা কাজ বা আমার বাসায় আমার দেশ সোনা দিয়ে বাঁধিয়ে দেবেন, এগুলোর চাইতে জরুরি ব্যাপার হচ্ছে জামাতকে এটা তার সর্বোচ্চ পর্যায় থেকে তাদের মুখ থেকে, আমরা কিন্তু অন্যের মুখে শুনেছি, খ্রিস্টান সম্প্রদায়ের একজন নেত্রীর মুখে শুনেছি, জামাত আমির তাদেরকে বলেছেন, জামাতের আমিরের মুখে শুনতে চাই যে সরাসরি তাদের অবস্থান কি। আমরা শরিয়া করব না, আর যদি শরিয়া করি আপনার শরিয়াকে কিন্তু এরপর ব্যাখ্যা করতে হবে, কারণ আপনার ইন্টারপ্রিটেশন অফ ইসলাম, আমাদের ভাষানির মতো মানুষ বলেনি নীল নদের পানি যেমন নীল না, জামাতে ইসলামের ইসলাম না। সো আপনার, আমি ওই তর্কে ঢুকবো না, কিন্তু আপনার শরিয়াটার রূপরেখা কি হবে সেটা আমাকে দিতে হবে, এটা নির্বাচনের আগে ইজ আ মাস্ট। আমি এবারে একটু আসতে চাই, তারেক রহমান এবারে দেশে ফেরার পর থেকে নির্বাচনী প্রচারের মধ্যেই মোটামুটি আছেন বেশ কয়েকদিন, প্রথম কয়েকদিন নির্বাচনী প্রচার 22 তারিখের আগে পর্যন্ত খালেদা জিয়ার বিভিন্ন শোকসভা বা এই ধরনের বিষয়গুলো ছিল। তাহলে তারেক রহমানের যে উপস্থিতি সেটা অনেক স্পষ্ট দেখা যাচ্ছে গণমাধ্যমেও। আপনার কাছে মনে হয় কিনা যে তারেক রহমান নির্ভর বিএনপি এই মুহূর্তে এবং তাদের প্রচারণায় সেটি দাঁড়িয়ে গেছে কিনা বা যাচ্ছে কিনা? টু সাম এক্সটেন্ট আমাদের এই অঞ্চলে বিশেষ করে এটাই ঘটে। মানে টেকনিক্যালি এটা প্রেসিডেন্সিয়াল সিস্টেম না, সুতরাং প্রেসিডেন্সিয়াল সিস্টেমে ব্যক্তি প্রধান হয়ে ওঠে, কিন্তু পার্লামেন্টারি সিস্টেম হলেও আমাদের দেশে তো বটে, আমরা আমাদের দেশকে সরিয়ে রাখি, আমরা আমাদের দেশকে সরিয়ে ভারতের কথা বলি যেখানে দীর্ঘ সময়ের পার্লামেন্টারি ডেমোক্রেসির চর্চা আছে, সেখানেও দেখবেন দিনের শেষে ব্যক্তি প্রধান হয়ে উঠছে, কোনো একজন ব্যক্তি। মোদিকে সামনে রেখে যাবতীয় ক্যাম্পেইন, যাবতীয় প্ল্যানিং, মানে সবকিছু, মানে অবিশ্বাস্যভাবে ভারতের রাজ্যের যে নির্বাচনগুলো, বিধানসভা যে নির্বাচনগুলো আছে সেগুলোতেও মোদিকেই প্রজেক্ট করা হচ্ছে, অথচ উনি ওখানে মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন না। তো এই ব্যক্তির প্রতি ফোকাস আমাদের এই সাবকন্টিনেন্টের একটা প্রবণতা, আমরা ক্যানোনাইজ করি। আমরা সেটা কি আপনার কাছে এরকম মনে হয় যে পরিবারতান্ত্রিক রাজনীতির বিরুদ্ধে কিন্তু সবাই কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন সাপোর্ট দেওয়া হয় তখন পরিবারের না, এটা পরিবার না। যেমন ধরুন তারেক রহমানের জায়গায় যদি বিএনপির একজন সর্বসম্মত ধরে নিলাম লিডার আছেন যিনি যাকে দল সমর্থন করে, ঘুরে ফিরে ওই ব্যক্তির উপরেই ফোকাস চলে যেত। আমাদের ব্যক্তির উপরে ফোকাস করার প্রবণতা, যেমন ধরুন কংগ্রেসের ধরুন ফ্যামিলির প্রচুর প্রবণতা আছে, কিন্তু বিজেপিতে তো নেই।
সুতরাং তারা ওই অর্থাৎ ব্যক্তিকে এটা ইতিবাচকই বিষয়টা, এভাবে তারা দেশে দেখা হয়। এভাবে আমি একটু এবং নেগেটিভটাও এটা একটা ভুলও না, কেন বলি, কিছু করার নেই। আমরা পার্লামেন্টারি সিস্টেমে যেভাবে সরকার ওয়ার্ক করার কথা, সরকার আসলে ওভাবে আমাদের দেশে ওয়ার্ক করে না। আমরা প্রাইম মিনিস্টার মূলত প্রেসিডেন্টের মতো করে কাজ করে। তো সেহেতু একজন ব্যক্তিকে প্রজেক্ট করেই আপনার ভোট দেওয়া এখন হচ্ছে আমরা এটা পজিটিভই আপনি বললেন। আমরা নেগেটিভ একটা জিনিস দেখতে যে এবারে বিএনপির যে প্রচারণা স্টাইল এবং সবকিছু এবং যে বিষয়গুলো বলেছে, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলোর কথা বলা হচ্ছে অনেকবার করে, তাতে আপনার কাছে কোনো মানে পিছিয়ে দিবে দলটাকে সেরকম কোনো প্রচারণা বা অন্য কিছু আপনি দেখেন কিনা এই মুহূর্তে? আমি এখন পর্যন্ত দেখি না। তবে বিএনপিকে একটা কাজ করতে হবে, বিএনপি জামাত সবাইকেই করতে হবে। সেটা হলো তারা যে ফাইনাল ইশতেহার এখনো আসেনি, উনি জাস্ট কয়েকটা ক্যাম্পেইন করছে, সেগুলো কিভাবে তারা করতে চান, সেটা ফিনান্স সম্ভব কিনা, কিভাবে আসবে, কোত্থেকে আসবে, এই জিনিসগুলো করা। কেউ যাতে কোনো রকম নেগেটিভ, কোনো রকম জাস্ট বলার জন্য বললাম, ক্যাম্পেইনের জন্য করলাম, এটা যাতে না হয়। আমাদের মনে রাখতে হবে বাংলাদেশে যদি আগামী নির্বাচনটা এটা না, আগামী সরকার যদি নির্বাচনের মাধ্যমে গঠিত হতে হয়, যারা ক্ষমতায় আসবেন তারা কিন্তু নির্বাচনের আগে এই চুলচেরা হিসাবের মধ্যে পড়ে যাবেন। আচ্ছা, একটা উদাহরণ দিই। গত নির্বাচনের আগে কংগ্রেস একটা বিরাট সংবাদ সম্মেলন করেছিল, আমি নিজে ওটা দেখেছি মনোযোগ দিয়ে। সেখানে তারা বিজেপির ম্যানিফেস্টো নিয়েছে, কোনটা কতটুকু করতে পেরেছে, কোনটা করতে কিছুই করতে পারেনি, কোনটা কত পার্সেন্ট করেছে বলে জনগণকে দেখিয়ে তুলে ধরেছে। সামনে এগুলো হবে, সেজন্য প্রত্যেককে সতর্কভাবে আসলে প্রতিশ্রুতি দিতে হবে, এটা খুব জরুরি। কোনটা বাস্তবায়ন যোগ্য এবং আপনি এখনো জানাবেন আমি ফ্যামিলি কার্ডের এত টাকা, এই টাকা কোত্থেকে আসবে, সংস্থান আপনাকে দেখিয়ে দিতে হবে। আমি 2 কোটি বা 1 কোটি তরুণের কর্মসংস্থান করব, কিভাবে, কোন সেক্টরে কিভাবে করবেন, এগুলো বলে দেন। কারণ বাংলাদেশের মানুষ এখন অনেক ইনফর্ম। আপনি না করলে আপনার প্রতিপক্ষ কিন্তু এই প্রশ্নগুলো করে আপনাকে চাপে ফেলবে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে আজকে ছিলেন শিক্ষক ও বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। আমরা আজকে আলোচনা করেছি এই সময়ের রাজনৈতিক নানা বিষয়, বিশেষ করে বিভিন্ন দলগুলো যে প্রতিশ্রুতি এবং যে অভিযোগ করছে, পাল্টাপাল্টি অভিযোগ, সেই বিষয়গুলো নিয়ে। এরকম রাজনৈতিক নানা ঘটনার আপডেট এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। দেখুন প্রথম আলোর এই আয়োজন বার্তাকক্ষ, prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে। আজকে যারা সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।